রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনৈতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। 3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য। রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট, খালি কন্টেইনার সংকটে গার্মেন্টস ব্যবসায়ীরা। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ABM খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালীন সংবিধানের 13তম সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে রায় দেন। সংক্ষিপ্ত রায়ে 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে করা যেতে পারে বলে মতামত দেন। তবে অবসরের 16 মাস পর দেয়া পূর্ণাঙ্গ রায় তা উল্লেখ না করে জালিয়াতি করে রায় প্রকাশ করার উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি অনলাইন এক প্রতিবেদনে দাবি করেছে, রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। তার মধ্যস্থতায় ছিলেন হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে। এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে। নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে 2টি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনৈতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানান ডক্টর ইউনূস। নতুন করে বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন, হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people,
নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনে রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা নামিয়ে আনা হয়েছে 40,000-এ। তবে তৈরি পোশাক রফতানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেইনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেইনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেইনার জটের সৃষ্টি হয়। বিভিন্ন ইয়ার্ডে 45,000-এর বেশি কন্টেইনার আটকা পড়ে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথে গত এক সপ্তাহ ধরে ডেলিভারির গতি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষের সাথে মিটিং করে তারা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং ইউজারেরাও তারা মালামাল খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য এগিয়ে এসছে। সব বিষয় মিলিয়ে আমরা এই বিষয়টাকে সমাধান করতে আমরা সক্ষম হই। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেইনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4,500 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আর গত 13ই আগস্ট একদিনে 5,100 টিএস কন্টেইনার ডেলিভারি দিয়ে রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় স্বাভাবিক, সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের মধ্যে অন্তত 17,000 কন্টেইনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এ জট কাটলো, এখন তারা খালি কন্টেইনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেইনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেইনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। সব ধরনের অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের অর্থনীতির। তার উৎকৃষ্ট উদাহরণ এই চট্টগ্রাম বন্দর। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে, তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। যদি দাম বাড়ানো হয় তা বিইআরসির গণশুনানির মাধ্যমে হবে, এমনটাই জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা হবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো অ্যাগেন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। এদিকে বন্ধ থাকা মেট্রো রেল 7 দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সড়ক ও জনপথের যেসব
প্রতিষ্ঠান আগুন বা ভাঙচুর করা হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় এই বিভাগের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরে এসব নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। ব্যয় সংকোচন, কেনাকাটায় স্বচ্ছতা আনা, সড়কে শৃঙ্খলা ফেরানো সহ নানা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এ সময় গাড়ি চালকদের লাইসেন্স নিতে বারবার বিআরটিএতে যাওয়া সহ নানা অনিয়ম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কয়টা লাইসেন্সের আবেদন কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে হয়েছে কিনা এসব যথাসময়ে জানানোর নির্দেশনা দেন সড়ক ও সেতু উপদেষ্টা। আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে 7 বার ছুটি নেয়, 7 বার কেন ছুটি নিবে? কয়টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন পাইছেন এবং ডিসপোজাল কয়দিনের মধ্যে হচ্ছেন আমরা সেটা দেখব। আপনি ড্রাইভিং লাইসেন্স চাইলেই যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন তা তো না। আপনি বলবেন যে না, আপনি ইউ আর নট কোয়ালিফাইড। পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অগ্নিসংযোগ বা ভাঙচুর হওয়া স্থানে সংস্কার চলছে জানিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, 1 সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালুর চেষ্টা চলছে। লাইনগুলো একটু চেক করতে তো 2-3 দিন 4 দিন সময় লাগবে। এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাআল্লাহ চালু করব। কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে কোনো রিপোর্ট না দিতে কর্মকর্তাদের সতর্ক করেন ফাউজুল কবির খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে দর কমে আসবে আর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে আসতে না পারায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। টানা 65 দিন নিষেধাজ্ঞা শেষে 23 জুলাই মধ্যরাতে সমুদ্রে যান জেলেরা। এরপর প্রায় 1 মাস হতে চললেও বৈরী আবহাওয়ার কারণে নদী সমুদ্রে ইলিশের দেখা নেই। এ কারণে প্রতি কেজি 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা। 600 থেকে 900 গ্রামের ইলিশ 1500 টাকা, 500 গ্রামের ইলিশ 1400 টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। ক্রেতারা বলছেন দেশের মানুষের চাহিদা মেটানোর পর ইলিশ রপ্তানির যে প্রতিশ্রুতি মৎস্য উপদেষ্টা দিয়েছেন তার প্রতিফলন চান তারা। ইলিশ মাছের দাম এত চড়া, সাধ্য নাই ইলিশ মাছ কিনে নেওয়ার মতো। মাছের যোগান মোটামুটি, কিন্তু দাম তো কমে নাই। বাইরে মাছগুলি না যাক, তাতে আমাদের গরিব ধনী যারা আছে তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ না থাকায় দাম কমছে না। সিজন উপলক্ষে মাছের দাম একটু বেশি, মাছ অনেক কম, এই জন্য মাছের দামটা বেশি দিতে আছে। কৃষি বিপণন বিভাগ জানায় দাম নিয়ন্ত্রণে বাজারের বর্তমান সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন তারা। যদি কোনো সিন্ডিকেট পাই সেটা আমরা ভেঙে দেব। দেশের মানুষ কম দামে ইলিশ পায়, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে প্রতিদিন 100 মণ ইলিশ বিক্রি হতো, তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে 5 থেকে 7 মণ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছে না পটুয়াখালীর জেলেরা। এতে পাইকারি বাজারে বেড়েছে সকল ধরনের মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধ ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাদল, গত 1 সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উত্তরবঙ্গীয় জেলা পটুয়াখালী সহ সমুদ্রে, যার কারণে যে সমুদ্রগামী জেলেরা রয়েছে এরা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। আর এই সমুদ্রে মাছ ধরতে না যেতে পারায় পটুয়াখালীর যে পাইকারি আড়তগুলো রয়েছে এই আড়তগুলোতে কিন্তু সকল ধরনের মাছের দাম বেড়ে গেছে। আপনি জানেন যে 20 মে থেকে 23 জুলাই কিন্তু প্রজনন মৌসুম ছিল। এই 65 দিন কিন্তু সমুদ্রে যেতে পারে নাই জেলেরা। অপরদিকে এই যে 23 জুলাইয়ের পর কিন্তু পরপর 2 বার সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জেলেরা মাছ ধরতে না যাওয়া পারায় কিন্তু
পটুয়াখালীতে যে এই যে বড় যে পাইকারি বাজারটা রয়েছে হাতালিয়া বাঁধঘাটে, এই হাতালিয়া বাঁধঘাটে কিন্তু সমুদ্রগামী মাছ না নেই বললেই চলে। দু একটা মাছ রয়েছে, যেদিকে চাষের মাছ দেখতে পাচ্ছেন আপনি, যে চাষের পাঙ্গাস, চাষের কই, চাষের ঘেরের রুই রয়েছে। এছাড়া কিন্তু যে সমুদ্রগামী এবং মাছ এখানে দেখাই যাচ্ছে না। যদিও দুইটা একটা নদীর মাছ দেখা যাচ্ছে, তাও আবার দাম রয়েছে মানুষের তার নাগালের বাইরে রয়েছে। আর রূপালী ইলিশের তো দেখাই মিলেনি, কারণ 1 কেজি ওজনের যে রূপালী ইলিশ রয়েছে, এই রূপালী ইলিশের কেজি কিন্তু যেখানে ছিল 1000 থেকে 1200 টাকা, সেখানে কিন্তু এই রূপালী ইলিশ দুটো একটা দেখা মিললেও সেখানে দাম রয়েছে অনেক বেশি, 1500 থেকে 2000 টাকার নিচে রূপালী ইলিশ মিলছে না। আর যদিও মিলছে, ঝাটকা যে ছোট সাইজের ইলিশ রয়েছে 300 থেকে 400 গ্রামের, তাও রয়েছে 800 থেকে 1200 টাকার কেজির মধ্যে। আর দুই একটা আপনি যে এখন দেখতে পাচ্ছেন যে কিছু পোমা মাছ রয়েছে, নদীর কিছু অন্যান্য মাছ রয়েছে, এই মাছগুলো কিন্তু সমুদ্রের আগে ফ্রিজিং করা মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু এখন যারা পাইকারি আড়তদাররা রয়েছে তারা কিন্তু বিক্রি করতেছে। তবে ক্রেতারা একটি অভিযোগ রয়েছে, তারা রূপালী যেহেতু এখন রয়েছে ইলিশের মৌসুম, ভরা মৌসুম, এই সময় কিন্তু ইলিশে কিন্তু 6 লাখ থাকার কথা ছিল টোটাল বাজারে, কিন্তু সেখানে কিন্তু ইলিশের দেখাই মিলছে না। আমরা যে এই যে হাতালিয়া বাঁধঘাটটা যে বড় পাইকারি বাজারটা রয়েছে, এখানে আমরা আজকে এসে কিছু ঝাটকা ইলিশ দেখতে পেরেছি অল্প কিছু, তাছাড়া যে 2-4টা ইলিশ দেখেছি, তাও দেখেছি অনেক দাম বেশি। আর এ বিষয়ে আমি যে পাইকারি আড়তদাররা রয়েছে, আড়তদারদের সাথে কথা বলেছি, আড়তদাররা একটি জিনিস বলেছে যে যেহেতু সমুদ্রের জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, যার কারণেই কিন্তু দামটা অনেকটা বেশি রয়েছে। তবে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে যদি সমুদ্রে জেলেরা যেতে পারে, তবে আমরা আশা করি বা সাধারণ যারা পাইকারি এবং জেলেরা আশা করতেছে সমুদ্রে প্রচুর পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়বে, তখন মাছটাও দামটা মানুষের হাতের নাগালে পড়বে, মাছটা মানুষ সাধারণ কিনতে পারবে। এই ছিল পটুয়াখালী হাতালিয়া বাঁধঘাট থেকে আমার কাছে মাছের পাইকারি বাজারের সর্বশেষ খবর। পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, সেই খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। সাম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটি এর কর্মকর্তারা সেবা প্রত্যাশীদের ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগের সদুত্তর দিতে পারেননি বিআরটি এর কর্মকর্তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঘুষ বাণিজ্য, বছরের পর বছর হয়রানি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের প্রশ্নবাণে জর্জরিত বিআরটি এর কর্তা ব্যক্তিরা। এই যেমন ময়মনসিংহ থেকে আসা এই গাড়ি ব্যবসায়ী। 2021 সালে তার আয়ের একমাত্র সম্বল প্রাইভেট কারের ইঞ্জিন পরিবর্তনে আবেদন করলে শুধু সিল মেরে তারিখ দিয়ে পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। কাজ তো হয়নি, বরং এর মধ্যে কেটে গেছে প্রায় 4 বছর। ওদিকে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বিপাকে মাফিজুর রহমান, তাকেও একইভাবে হয়রানি করা হয় কালক্ষেপণের মাধ্যমে। পর্যায়ক্রমে এই টেবিল থেকে ওই টেবিল ঘোরার কারণে আজকেও আমি আসি বিআরটিতে। আমি একজন প্রবাসী হয়ে যদি এরকম হয়রানি হওয়া লাগে, আমরা বাংলাদেশে টাকা পয়সা ফাটায় কি লাভ। রোববার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শন গেলে নানা অভিযোগ নিয়ে ছুটে আসেন ভুক্তভোগীরা। একজন ভুক্তভোগীকে নিয়ে সময় সংবাদ সংস্থাটির উপপরিচালকের কার্যালয়ে গেলে গাফিলতির কথা স্বীকার করেন এ কর্মকর্তা। শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি কক্ষের অনিয়ম তাকে জানালে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেন দেখভালের জন্য। এবার দায়িত্বপ্রাপ্তকে নিয়ে ওই কক্ষে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন রেজিস্ট্রেশন আর লাইসেন্স শাখার কর্তারা। লাইসেন্স করলে তো আমরা একটা নাম্বার দিচ্ছি, তাহলে আমার যখনই হবে তখন আমার নাম্বার এসএমএস আসবে যে আপনার কার্ড রেডি, তখন আমরা আসবো। কিন্তু আপনি ডেট থেকে না আপনি কম দিতেছেন। আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমাদের হেড অফিস থেকে আমাদের সেটা আমরা শিক্ষার্থীরা বলছেন সেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। আর বিআরটিএ জানায় 5 আগস্টের পর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অচলায়তনের। মূলত এখানে যে কাজ করবে, যে আসে তাদেরকে এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে অন্য টেবিল, যেন তারা দালালের সাহায্য নিতে বাধ্য হন। লিস্টগুলো করে ফেলছি, আমার মনে হয় যে এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। সুষ্ঠু সেবা নিশ্চিতে সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েকদিন পর পর পরিদর্শনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার প্রহসন বন্ধে মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন
তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা চলছে। দায়িত্বের ভার বাড়ার পর রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আর গণমাধ্যমের মুখোমুখি হওয়ার শুরুতে সাম্প্রতিক গণ আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এতদিন ধরে স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসেবে আলোচনায় ছিল যেসব আইন ও ধারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার কথাই উঠে আসে সেসব বিষয় জানান। দলাদলি বাদ দিয়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত, নিবর্তনমূলক আইনের সংস্কার, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগী হবে নতুন সরকার। আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে। আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে, তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। এছাড়া আলোচিত সাগররণী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। একই সঙ্গে গণ আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে গণমাধ্যমের সহযোগিতা চান উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অজুহাতে বছরের পর বছর অচল অবস্থায় পড়ে আছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সরকারি 7টি অ্যাম্বুলেন্স। এই সুযোগে বেসরকারিভাবে ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে বলে অভিযোগ উঠছে। যদিও হাসপাতালের পরিচালকের দাবি শীঘ্রই সরকারি সবগুলো অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় কাজ করবে। সুজয় দাসের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট। রোগী ভর্তি ও আনা নেয়ায় গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো সরকারি অ্যাম্বুলেন্স। সবগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স দখল করে আছে পুরো হাসপাতাল আঙিনা। রোগীর স্বজনরা জানান, সরকারি অ্যাম্বুলেন্সে কম টাকায় রোগী পরিবহনের জন্য তাদের প্রথম পছন্দ থাকলেও নানা অজুহাতে তা পান না তারা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় নিতে হয় প্রাইভেট অ্যাম্বুলেন্স। যদিও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মানতে নারাজ প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা। সরকারি মেডিকেলে ফোন দিচ্ছি, তারা বলছে যে অ্যাম্বুলেন্স নাই, পাই না, তার জন্য বাইরে আমাকে আসতে হচ্ছে। যেখানে আগে 500 টাকা বা 700 টাকায় যেতে পারতাম, সেখানে আমাকে 7,000, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা পর্যন্ত যাওয়া লাগতেছে। সরকারি অ্যাম্বুলেন্সটাকে ওরা এমনভাবে হাইড করে রাখে যে আপনি যদি পার্সোনালি সরকারি অ্যাম্বুলেন্স যদি আবেদনও করেন, সেক্ষেত্রে আপনি সরকারি অ্যাম্বুলেন্স পাবেন না। ভাড়া নিয়ে না বেশি, ওটা আমাদের চার্জ করে দিচ্ছে, চার্জের চেয়ে আমরা কম নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি অ্যাম্বুলেন্স আছে 14টি, এর মধ্যে 7টি বিকল। তাছাড়া 8 জন চালক পদে আছেন মাত্র 3 জন। কল রোটেশন করে হাসপাতালের 7টি অ্যাম্বুলেন্স চালানো হয়। চাইলেও সব সময় রোগীদের সেবা দিতে না পারার সীমাবদ্ধতার কথা জানান তারা। থাকার কথা হলো 9 জন ড্রাইভার, সে জায়গার ড্রাইভার আছে 3 জনের পক্ষে তো 7টা গাড়ি চালানো সম্ভব না, এর জন্য গাড়িগুলো ম্যাক্সিমাম সময় বসে থাকে। তবে অভিযোগ উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট এখানকার প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করে। যদিও সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি সবগুলো সরকারি অ্যাম্বুলেন্স সচল সহ গাড়ির চালক নিয়োগের কথা জানান হাসপাতালের পরিচালক। যে কয়টি অ্যাম্বুলেন্স অচল রয়েছে, সেগুলো আসলে অচল কিনা না অচল করে রাখা হয়েছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া, চেকিং করা প্রয়োজন, সে তদারকি প্রয়োজন করা হচ্ছে। সারা বাংলাদেশে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আশা করি এই নিয়োগগুলো সব সম্পন্ন হলে আমরা অবশ্যই দ্রুততম সময়ে সমাধান করতে পারব। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স প্রতি কিলোমিটার ভাড়া মাত্র 20 টাকা, আর প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোর জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতি কিলোমিটার 30 টাকা করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 8 মাস ধরে বন্ধ ভোলার তজুমউদ্দিন মনপুরা রুটে সি ট্রাক চলাচল। এই সুযোগে বালু পরিবহনের ট্রলারে যাত্রী পারাপার করছে একটি সিন্ডিকেট। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, বিআইডব্লিউটিএর সি ট্রাকের চালকের নেতৃত্বে এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে। অবশ্য এই নিয়ে সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে বালু পরিবহনের ট্রলার শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য ট্রলারের উপরে পলিথিন দিয়ে দেয়া হয়েছে বিশেষ ছাউনি। রোদ বৃষ্টির মধ্যেই গত 8 মাস এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মনপুরা দ্বীপে যাতায়াত করছেন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন মনপুরায় যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির এসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ নামে একটি সি ট্রাক বরাদ্দ আছে। এলাকাবাসী জানান 8 মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে সি ট্রাকটি নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালক মোহাম্মদ রাব্বি তার আত্মীয়দের সহযোগিতায় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সি ট্রাক না থাকার সুযোগে তারা বালু পরিবহনের ট্রলারে করে যাত্রী পারাপার করছেন। এত বড় মেঘনা নদী পার হয়ে যাচ্ছে, জানের ঝুঁকি নিয়ে প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। 8 মাস থেকে সিট্রাক বন্ধ, যারা ব্যবসা করে এরা বন্ধ করে রাখছে। সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে দায়সারা কথা বলছে বিআইডব্লিউটিসি। রাব্বির যখন আমার পেয়েছিলাম আমি রাব্বিকে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যতটুকু কর্তব্য আমি এটা করেছি। সি ট্রাকটি চলতি বছরের এপ্রিলে 2 বছরের জন্য মেসার্স ইয়ানুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে বিআইডব্লিউটিসি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ উল্লাসের সময় পার করছেন তারা। এদিকে গত 1 মাস পর সৈকতে পর্যটকদের সমাগমে খুশি ব্যবসায়ীরা। আর পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত। পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। একই সঙ্গে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সৈকত সংলগ্ন হোটেল মোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। গত 1 মাসের বেশি সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, ট্যুর গাইড সহ বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানেরও। এখন পরিস্থিতিটা অনেক স্বাভাবিক, আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পর্যটক আশা ধরছে, সবারই আয় রুজির ব্যবস্থা হয়েছে। বর্তমানে কিছু লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ বেশিকিনা ভালো হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত 1 মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। আশা করব ইন ফিউচারে পর্যটকরাও আগের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্রে আসবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করব। আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে যারা টুরিস্ট রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভাটা পড়েছে ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারের বেচা কেনা। আসছে না পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী। তবে মৌসুমের শেষে বাজার জমে ওঠার আশা সংশ্লিষ্টদের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রতি বছর শ্রাবণ ও ভাদ্র মাসে জমে ওঠে ঝালকাঠি সদরের ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজার। নৌকায় করে বেচাকেনার দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক। তবে চলতি বছর পাল্টে গেছে এই চিত্র। এলাকাবাসী জানান, পেয়ারা বিক্রির মৌসুম অর্ধেক পার হলেও নেই আগের মতো পর্যটক। দেশের চলমান পরিস্থিতির কারণে ভাটা পড়েছে বেচাকেনাতেও। আসছেন না পর্যাপ্ত পাইকারি ব্যবসায়ী। প্রতিমণ পেয়ারার দাম কমেছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও বাগানীরা জানান, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পেয়ারা শিল্পে লোকসান গুনছেন তারা। আমাদের খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছি। দেশের যে পরিস্থিতি, এর জন্য অনেক পর্যটক এসে ফিরে গেছেন। শহরে এরা মালপত্র নিয়ে যেতে পারে না, যার জন্য এরাও কেনে না, যার জন্য সস্তায় যা পায় তাইতে বিক্রি করতে হয়। কৃষি বিভাগ বলছে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে বাগানীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। গ্রাফটিং পদ্ধতিতে উন্নত জাত বাড়ি পেয়ারা, 2 থাই পেয়ারা, এসব জাতের আবাদ সম্প্রসারণেরও কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার ঝালকাঠিতে ৬,৭৫০ মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন ভোরের সময়। খেলার খবর।
দেশের খেলাধুলার মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়া হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো রাজনীতি মুক্ত করতে করণীয় সব কিছুই করা হবে বলেও জানান তিনি। আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। মানসম্পন্ন ক্রীড়াবিদ গড়ে তোলার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথাও মনে করিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনে হবে শুদ্ধি অভিযান, ক্রীড়াঙ্গনেও একনায়কতন্ত্রের অবসান চান আসিফ মাহমুদ। ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। দেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় ইস্যু নারী টি-20 বিশ্বকাপ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলায় এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাপনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুতই। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরের ফিফা উইন্ডোতে লেস্টার সিটির হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিবাচক ফলাফল হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে লাল সবুজ। তবে হোম ম্যাচ আয়োজন করতে চাইলেও চলমান পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে জামাল ভুঁইয়ার দলকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে। এ নিয়ে ফুটবল পাড়ায় দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো ফুটবল প্রেমীরা। তবে কবে যোগ দিবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাসপোর্টের জন্য আবেদন করেছেন বেশ কমাস আগেই, জানা যাচ্ছিল না কোনো আপডেট। অবশেষে বাফুফের সাধারণ সম্পাদক শোনালেন হামজাকে নিয়ে আসার কথা। লয়ারের মাধ্যমে যোগাযোগ করে, যে আপনি যদি জানেন ওদের এজেন্ট আছে, তারা এই যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু আপনাদের অতি সত্বর বলতে পারবো, যে আমার পজিটিভ কিছু অতি সত্বর জানাবো। এই উইন্ডোতে আসলে পসিবল হবে না, বাট আমি আশা করি যে নভেম্বর উইন্ডোর আগে সব ফিফা থেকে যে আমরা পজিটিভ পাই, আমরা ইনশাল্লাহ নভেম্বর উইন্ডোতে আমরা খেলতে পারবো। এদিকে আগামী বছর এএফসি এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের, যেখানে ইতিবাচক ফলাফল হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে কাবরেরার শিষ্যরা। তবে বাফুফের চিন্তা ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে। আমাদের আসলে এএফসি এশিয়ান কাপ ভালো করার জন্য আমাদের র্যাঙ্কিংটা ভালো করতে হবে। প্রাথমিকভাবে এখনও যে বাংলাদেশে করার জন্য আমরা চেষ্টা করছি, বাট আমাদের অপোনেন্ট টিমের পারমিশনটাও দরকার। তাদের সাথে কথা বলে আমরা হয়তো সোমবারের পর জানাতে পারব। সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দেশের এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনুশীলনের বাইরে ফুটবলাররা, তাই দ্রুত অনুশীলনের পরিবেশ তৈরি করার দাবি ফুটবলারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয়ক হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। এই ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।